সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভ্যালু এডুকেশন বা মূল্যবোধ শিক্ষার এই সেশনে ইউনিট 2 টপিক 3 তে স্বাগত জানাই। মূল্যবোধ শিক্ষা ও জীবন দক্ষতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি শুধু একটি প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয় নয়, এটি আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের প্রতিদিনের জীবনের সাথে গভীরভাবে যুক্ত। বিষয়টি হলো মূল্যবোধ শিক্ষা, জীবন দক্ষতা। আমরা সবাই জানি শিক্ষা আমাদের জ্ঞান দান করে, কিন্তু একটা প্রশ্ন আমাদের সবার মনে সবসময় একটা সংশয় তৈরি করে, শুধু জ্ঞান কি আমাদের জীবনে সফলতা এনে দিতে পারে? আমরা সবাই শিক্ষার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আমরা ডিগ্রি অর্জন করছি, আমরা তথ্য শিখছি, প্রযুক্তি ব্যবহার করছি, কিন্তু এই সমস্ত জ্ঞান কি আমাদের সত্যিকারের সফল মানুষ হিসেবে গড়ে তুলছে? আমরা অনেক সময় দেখি একজন ব্যক্তি খুব মেধাবী, কিন্তু সে অন্যদের সাথে ভালোভাবে কথা বলতে পারে না। আবার কেউ অনেক কিছু জানে কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কেউ সমস্যার সামনে দাঁড়িয়ে ভেঙে পড়ে, আবার কেউ সমস্যার সামনে দাঁড়িয়ে সচেতনভাবে খুব সুপরিকল্পিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো জীবনে দক্ষতার অভাব এবং আরো গুরুত্বপূর্ণ অংশ মূল্যবোধের অভাব। অনেক সময় আমরা দেখি অনেক উচ্চশিক্ষিত মানুষও জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সম্পর্ক বজায় রাখতে পারে না, কিংবা সমস্যার সঠিক সমাধান করতে পারে না। এর কারণ কি? কারণ তাদের মধ্যে হয়তো জ্ঞান আছে, কিন্তু মূল্যবোধ ও জীবন দক্ষতার অভাব রয়েছে। তাই আজকের এই আলোচনায় আমরা জানব এবং বুঝতে চেষ্টা করব কিভাবে মূল্যবোধ আমাদের চরিত্র গঠন করে, কিভাবে জীবন দক্ষতা আমাদের বাস্তব জীবনে সফল করে। যে জিনিসগুলো আমরা এখানে শিখব সেটা হচ্ছে মূল্যবোধ শিক্ষা কি, জীবন দক্ষতা কি, এবং বিশেষ করে 4টি গুরুত্বপূর্ণ দক্ষতা এর সঙ্গে জড়িত আছে। সেগুলি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, সমস্যার সমাধান, সিদ্ধান্ত গ্রহণ এবং সমালোচনামূলক চিন্তা। এই 4টি দক্ষতা কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। তোমরা কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছো যেখানে তোমাদের সঠিক সিদ্ধান্ত নিতে কষ্ট হয়েছে? ভেবে আমাকে উত্তর দেবে। আজ প্রথমে আমরা উপস্থাপনা মূল্যবোধ শিক্ষা নিয়ে আলোচনা করছি, কারণ মানব জীবনে মূল্যবোধ এবং জীবন দক্ষতার গুরুত্ব অপরিসীম। শিক্ষা শুধু জ্ঞান নয়, মূল্যবোধ ও দক্ষতা গঠনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল্যবোধ শিক্ষা বলতে আমরা বুঝি এমন একটি শিক্ষা ব্যবস্থা যা একজন মানুষকে শুধু জ্ঞানী নয়, বরং নৈতিক ও মানবিক করে তোলে, বা এমন এক শিক্ষা যা আমাদের নৈতিক, সামাজিক এবং মানবিক গুণাবলীকে বিকাশ সাধন করে। উদাহরণস্বরূপ বলা যায়, সততা, দায়িত্ববোধ, সহানুভূতি, শ্রদ্ধাবোধ ইত্যাদি নিয়ে একজন শিক্ষিত মানুষ তখনই প্রকৃত মানুষ হয়ে ওঠে যখন তার মধ্যে এই মূল্যবোধগুলো গড়ে ওঠে। ধরা যাক, একজন ছাত্র পরীক্ষায় খুব ভালো নম্বর পেল, কিন্তু সে যদি অসৎ উপায় অবলম্বন করে পাশ করে, তাহলে কি তাকে সত্যিকারের শিক্ষিত বলা যায়? না, কারণ সেখানে মূল্যবোধ নেই। তাই বলা যায়, এডুকেশন উইদাউট ভ্যালু ইজ ইনকমপ্লিট। মূল্যবোধ আমাদের শেখায় কি সঠিক, কি ভুল, কিভাবে অন্যের সাথে আচরণ করতে হবে, এবং এগুলোই আমাদের জীবনের ভিত্তি তৈরি করে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, দেখতে পাই সমাজের উন্নতির পেছনে শুধু প্রযুক্তি নয়, বরং মানুষের মূল্যবোধই বড় ভূমিকা পালন করেছে। মূল্যবোধের কয়েকটি স্তর রয়েছে। ব্যক্তিগত মূল্যবোধ, যেমন সততা, আত্মনিয়ন্ত্রণ, আত্মসম্মান। সামাজিক মূল্যবোধ, যেমন সহযোগিতা, সহমর্মিতা, দায়িত্ববোধ।
নৈতিক মূল্যবোধ যেমন ন্যায় বিচার, সততা, সত্যবাদিতা। একটি উদাহরণ দিই, ধরা যাক তুমি একটি পরীক্ষায় নকল করার সুযোগ পেলে। তুমি চাইলেই সহজে ভালো নম্বর পেতে পারো, কিন্তু তুমি যদি অসৎ উপায় অবলম্বন না করো, নকল না করো, তাহলে হয়তো ভালো নম্বর তুমি পেলে না। কিন্তু তুমি কি দেখালে? তুমি দেখালে সততা, নৈতিকতা, আত্মসম্মান। এটাই হলো মূল্যবোধ। কি মনে হয় আজকের সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধ কোনটি? জীবন দক্ষতা নিয়ে এখন একটু আলোচনা করি। জীবনের সমস্ত রকম সমস্যামূলক পরিস্থিতির মোকাবিলার ক্ষমতা হলো জীবন দক্ষতা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী জীবন দক্ষতা মানুষকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ইতিবাচকভাবে আচরণ করতে সাহায্য করে, যা তাদের দৈনন্দিন জীবনের চাহিদা এবং সমস্যাগুলির কার্যকরভাবে মোকাবিলার সামর্থ্য যোগায়। পাশের ছবিতে দেখতে পাচ্ছ জীবন দক্ষতা বা লাইফ স্কিলস বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই উপাদানগুলো বা বিভিন্ন যে ধরনগুলি রয়েছে, টাইপস অফ লাইফ স্কিলস, দেখো এখানে অনেকগুলো লাইফ স্কিল এর ধরন রয়েছে। 1 নম্বর হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন, 2 নম্বর হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলস, 3 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং, 4 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং, 5 নম্বর হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং, 6 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, 7 নম্বর হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, 8 নম্বর হচ্ছে এমপ্যাথি, 9 ফ্লেক্সিবিলিটি, 10 ইমোশনাল ইন্টেলিজেন্স, 11 টাইম ম্যানেজমেন্ট, 12 অ্যাসার্টিভনেস, 13 রেজিলিয়েন্স, 14 হ্যান্ডলিং ক্রিটিসিজম, 15 সেলফ ম্যানেজমেন্ট এবং 16 কোঅপারেশন। দেখো লক্ষ্য করো, এই যে টাইপস গুলো আমরা এখানে বললাম, এই টাইপস গুলোর মধ্যে বেশ কয়েকটি টাইপস তোমরা অলরেডি শিখে ফেলেছো বা জেনে গেছো। আর যে কটি আমরা জানবো আজকে সেগুলো পরপর বলে যাই। ইন্টারপার্সোনাল স্কিলস বা যোগাযোগ, যেটা আমরা বলছি, প্রবলেম সলভিং সমস্যা সমাধান, ক্রিটিক্যাল থিঙ্কিং সমালোচনামূলক চিন্তা, এবং সিদ্ধান্ত গ্রহণ। নেক্সট স্লাইডে চলে যাই। আজকে আমরা পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিলস বা যোগাযোগ দক্ষতা। যোগাযোগ বলতে আমরা বুঝি নিজের ভাব অন্যের কাছে প্রকাশ করা এবং অন্যের কথা বোঝা। যোগাযোগ একটি দ্বিমুখী প্রক্রিয়া। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। সেন্ডার, যে বলছে, মেসেজ, যা বলা হচ্ছে, চ্যানেল, যে মাধ্যমে বলা হচ্ছে, রিসিভার, যে শুনছে, এবং ফিডব্যাক, যে প্রতিক্রিয়া দিচ্ছে। ফিডব্যাক ছাড়া যোগাযোগ সম্পূর্ণ হয় না। যোগাযোগ আমাদের প্রতিদিনের জীবনের একটি মৌলিক অংশ। আমরা প্রতিদিন কথা বলি, শুনি, লিখি, বুঝি। যোগাযোগ 3 ধরনের হতে পারে। লক্ষ্য করো, ভার্বাল বা মৌখিক, নন ভার্বাল বা অমৌখিক, রিটন বা লিখিত। নন ভার্বাল কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। নন ভার্বাল কমিউনিকেশনে বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলো খুব গুরুত্বপূর্ণ অংশ। কারণ যোগাযোগ একটি দ্বিমুখী প্রক্রিয়া যেখানে প্রতিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। এখানে বক্তা, বার্তা, মাধ্যম, গ্রহীতা এবং প্রতিক্রিয়া। বক্তা যে বলছে, বার্তা যা বলা হচ্ছে, মাধ্যম যে মাধ্যমে বলা হচ্ছে,
গ্রহীতা যাকে বলা হচ্ছে এবং প্রতিক্রিয়া যাকে বলা হচ্ছে সে যে প্রতিক্রিয়া দিচ্ছে, এই সবকটি মিলিয়ে মিশিয়ে যোগাযোগের উপাদানগুলি তৈরি হয়। তো নন ভার্বাল কমিউনিকেশন বা অমৌখিক যোগাযোগ ব্যবস্থায় আমরা বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক যে সঞ্চালন, আই কন্ট্যাক্ট, চোখে চোখ রেখে বলা বা ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের ভঙ্গি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ধরা যাক আমি ভালো আছি বলছি আমরা, কিন্তু আমাদের মুখে দুঃখের অভিব্যক্তি, তাহলে মানুষ কোনটা বিশ্বাস করবে? আমার বডি ল্যাঙ্গুয়েজ না আমার বক্তব্য? তাই এফেক্টিভ কমিউনিকেশনের জন্য প্রয়োজন পরিষ্কারভাবে বলা, মনোযোগ দিয়ে শোনা, সঠিক প্রতিক্রিয়া দেওয়া। কিন্তু এফেক্টিভ কমিউনিকেশন সবার হয় না। এফেক্টিভ কমিউনিকেশনের জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে সেটি হচ্ছে যে গ্রহীতা সে প্রতিক্রিয়া দেবে। যদি প্রতিক্রিয়া না থাকে তাহলে আমরা বুঝতেই পারবো না আমাদের কথা ঠিকভাবে পৌঁছেছে কিনা। অর্থাৎ যে বক্তা সে কখনোই বুঝতে পারবে না যে গ্রহীতা তার বার্তা সঠিকভাবে শুনেছে কিনা। এখানে এই প্রশ্নের উত্তর তোমরা খুঁজতে চেষ্টা করো। তোমরা কি মনে করো ভালো কমিউনিকেশন জীবনে কতটা গুরুত্বপূর্ণ? এবার আমরা বলি কমিউনিকেশনের যে ধরনগুলো বললাম, ভার্বাল কমিউনিকেশন, এটিতে কথা বলা এবং ভাষার ব্যবহার গুরুত্বপূর্ণ। নন ভার্বাল কমিউনিকেশনে আগেই বলে দিয়েছি, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, ফেশিয়াল এক্সপ্রেশন খুব গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা যায় যে কমিউনিকেশনের মধ্যে 60%-এরও বেশি হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। আমরা এখানে শ্রোতাদের মধ্যে থেকে দুজনকে বেছে নিতে পারি, যাদের বডি ল্যাঙ্গুয়েজ বা ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে বার্তা তাদের পৌঁছে দিতে হবে গ্রহীতার কাছে। তাহলে আমরা যদি জিজ্ঞাসা করি যে কে বেশি এক্সপ্রেসিভ ছিল, একজন শুধু কথা বলবে আর একজন শুধু তার ফেসিয়াল এক্সপ্রেশন দেবে, তাহলে কে বেশি এক্সপ্রেসিভ? আমরা সহজেই বলতে পারি যে দ্বিতীয় জন বেশি এক্সপ্রেসিভ। পরবর্তী হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশনের বৈশিষ্ট্য। এফেক্টিভ কমিউনিকেশনের বৈশিষ্ট্য হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশনকে ক্লিয়ার বা পরিষ্কার হতে হবে, কনসাইজ সমন্বিত হতে হবে, রেসপেক্টফুল শ্রদ্ধা মিশ্রিত হতে হবে, অ্যাক্টিভ লিসনিং সক্রিয় শ্রবণ হতে হবে। তোমরা বাড়িতে অ্যাক্টিভ লিসনিং বা সক্রিয় শ্রবণ প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে পারো। এটি তোমাদের বাড়ির কাজ থাকবে। পরবর্তী হচ্ছে বিষয়টি সমস্যার সমাধান দক্ষতা। এখন আমরা আলোচনা করব সমস্যা সমাধান দক্ষতা কি। সমস্যা চিহ্নিত এবং সমাধান করার ক্ষমতা। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই দক্ষতা অত্যন্ত প্রয়োজনীয়। আর প্রবলেম সলভিং বা সমস্যা সমাধানের একটি ধাপ ভিত্তিক প্রক্রিয়া রয়েছে। তাহলে জীবনের সমস্যা তো আসবেই, কিন্তু সফল মানুষরা সমস্যাকে সুযোগে পরিণত করে আর অসফল মানুষরা সমস্যাকে অজুহাতে পরিণত করে। জীবনের সমস্যা আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমরা সেই সমস্যার মোকাবিলা কিভাবে করছি সেইটা। সমস্যা সমাধানের একটি ধাপ ভিত্তিক প্রক্রিয়া রয়েছে। আইডেন্টিফাই বা সমস্যাকে চিহ্নিত করা, অ্যানালাইজ বা বিশ্লেষণ করা, জেনারেট সলিউশন বা সমাধান খোঁজা, ইভ্যালুয়েট বা মূল্যায়ন করা, ইমপ্লিমেন্ট বা প্রয়োগ করা। ধরা যাক একজন ছাত্র পরীক্ষায় বারবার ফেল করছে। এবার আমাদের কারণ খুঁজতে হবে, সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ছাত্রটি পরীক্ষায় বারবার ফেল করছে। এর কারণ কি?
কারণ হচ্ছে সে ভালোভাবে হয়তো পড়াশোনা করেনি বা করতে পারেনি, বা কোনো কারণে তার পড়াশোনায় মন নেই, বা পড়াশোনা তার মানে মাথায় ঢোকে না। কারণ হিসেবে অনেক কিছু থাকতে পারে। পরবর্তী হচ্ছে যে কিভাবে উন্নতি করা যায়। তাহলে ছাত্রটি যে বারবার ফেল করছে, এই সমস্যার থেকে উত্তরণের পথে আমরা সমাধান যদি খুঁজতে চেষ্টা করি, কিভাবে সে উন্নতি করতে পারে। তাহলে সর্বপ্রথমে আমাদের কারণটা খুঁজে বার করতে হবে। যে কারণটা তার সঠিকভাবে প্রযোজ্য, সেই কারণটির সমাধান আমাদের খুঁজে বার করতে হবে। এই ধাপগুলো অনুসরণ করলে আমরা সহজে সমাধানে পৌঁছাতে পারবো। প্রবলেম সলভিং সাইকেল: আইডেন্টিফাই, অ্যানালাইজ, জেনারেট, ইভ্যালুয়েট, ইমপ্লিমেন্ট। যে উত্তরটা আগেই আমরা দিয়েছি, যে একজন ছাত্র পরীক্ষায় বারবার ফেল করছে। কেন সে ফেল করছে? প্রথমত সে পড়াশোনা করছে না, এই জন্য ফেল করছে। তাহলে সে কি করবে? সে স্টাডি প্ল্যান তৈরি করবে, ইভ্যালুয়েট করবে যে কোন প্ল্যানটি ভালো, ইমপ্লিমেন্ট করবে, নিয়মিত পড়া বা অনুশীলনের মাধ্যমে সে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তোমাদের যদি আমরা কয়েকটি ছোট ছোট গ্রুপে ভাগ করে দিই, কয়েকটি ছোট ছোট দলে ভাগ করে দিয়ে একটি করে সমস্যা তোমাদের দেওয়া হয়, তাহলে তাদের সমাধান করার কি প্রক্রিয়া তোমরা অবলম্বন করবে, সেটা তোমরা এবার বুঝে আমাকে উত্তর দাও। সমস্যা নির্ধারণ, বিশ্লেষণ, বিকল্প সমাধান, এই প্রতিটি ধাপ অনুসরণ করে কার্যকর সমাধান পাওয়া যাবে। এটিকে মাথায় রাখতে হবে। পরবর্তী বিষয়টি হচ্ছে ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ। এখন আমরা সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আলোচনা করতে চলেছি। সিদ্ধান্ত গ্রহণ বলতে আমরা বুঝি বিভিন্ন বিকল্পের মধ্যে থেকে সঠিক বিকল্পটিকে নির্বাচন করার প্রক্রিয়া। প্রতিদিন আমরা ছোট বড় অনেক সিদ্ধান্ত নিই। সেই সিদ্ধান্ত জীবনের সাফল্য নির্ধারণ করে। যেমন কি পড়বো, কোন বিষয়ে পড়াশোনা করব, ভবিষ্যতে কি পড়ব, ভবিষ্যতে কি করব, তার জন্য আমাকে কি করতে হবে, ইত্যাদি। তো এই যে প্রশ্নগুলো আমি রাখলাম, এই প্রশ্নগুলো সিদ্ধান্ত গ্রহণে আমাদের সাহায্য করবে। কিভাবে? আমরা যদি এগুলোকে বিশ্লেষণ করি, যে জীবনে আমি যে সিদ্ধান্ত নিতে চলেছি সেখানে কি পড়ব। পড়ার অনেক বিষয় আছে। আমি গ্র্যাজুয়েশন করব, না মাস্টার ডিগ্রি করব, না বিএড পড়ব, না কি ডিএলএড পড়ব, কোনটা পড়ব, কোন বিষয়ে পড়াশোনা করব, কোন বিষয়টি আমার ভালো লাগে সেই বিষয়টি নিয়ে পড়াশোনা করব, নাকি যে বিষয়টি আমার সবচেয়ে বেশি কার্যকরী হবে পরবর্তী জীবনে সেই বিষয়টি নিয়ে পড়ব। ভবিষ্যতে কি করব, প্রত্যেকটি দেখো একটি অপরের সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। যে আমি যে বিষয়টি নিয়ে পড়াশোনা করব, সেই বিষয়টি ভবিষ্যতে আমার যে কার্যক্রম হবে সেই কাজে আমাকে সাহায্য করবে কিনা, এটা জানা খুব জরুরি। তো এই দুটো যদি জানা হয়ে যায়, তাহলে কি পড়বো এই প্রশ্নের উত্তর আমাকে সঠিকভাবে দেওয়া যেতেই পারে। তো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু ধাপ অনুসরণ করা উচিত। সিদ্ধান্ত গ্রহণের ধাপ হচ্ছে ইনফরমেশন বা তথ্য সংগ্রহ, অল্টারনেটিভস বা বিকল্প তৈরি, বিশ্লেষণ বা অ্যানালিসিস, সিদ্ধান্ত নির্বাচন বা ডিসিশন মেকিং। ধরা যাক উচ্চ মাধ্যমিকের পর ছেলেটি বা মেয়েটি সায়েন্স না আর্টস কোনটি নেবে, কিভাবে নির্বাচন করবে। নির্বাচনে অনেকগুলো বিষয় রয়েছে বা
নির্বাচনের অনেকগুলো পর্যায় রয়েছে। ইন্টারেস্ট বা আগ্রহ কোন বিষয়টির ওপরে রয়েছে সেটি একটি বিষয় হতে পারে। এবিলিটি, যে বিষয়টির ওপরে তার সঠিক ইচ্ছা বা এবিলিটি বা ক্ষমতা রয়েছে, সে ক্ষমতার উপর ভিত্তি করে সে বিষয়টিকে নির্বাচন করতে পারে। বা ফিউচার গোল, বা ভবিষ্যতের তার উদ্দেশ্য কি জীবনে, সেই অনুসারে সে বিষয়টিকে নির্বাচন করতে পারে। যদি সে সায়েন্স বেছে নেয়, তাহলে হয় সায়েন্সে তার আগ্রহ আছে, বা সায়েন্সে তার দক্ষতা আছে, বা সায়েন্স নিয়ে পড়াশোনা করে সে ভবিষ্যতে কিছু হতে চায়, সেজন্য সে সায়েন্স নিয়েছে বা নিতে চায়। এখানে আগ্রহ, দক্ষতা এবং ভবিষ্যৎ লক্ষ্য বিবেচনা করতে হবে। ভুল সিদ্ধান্ত সবসময় আমাদের জীবনে বড় প্রভাব ফেলতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করা খুবই জরুরি। আমাদের জীবন মূলত সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তোমরা কিভাবে সিদ্ধান্ত নাও? কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে কিভাবে নাও? তোমরা কি নিজে নিজে সিদ্ধান্ত নাও, নাকি তোমাদের বড় অভিভাবকের সাহায্য নাও, নাকি তোমরা বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করো, না কিভাবে নাও? এটি একটি প্রশ্ন তোমাদের জন্য খোলা রইল। পরবর্তী বিষয়টি আমরা এবার আলোচনা করতে চলেছি সমালোচনামূলক চিন্তা, ক্রিটিক্যাল থিঙ্কিং। সমালোচনামূলক চিন্তা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো সমালোচনামূলক চিন্তা। সমালোচনামূলক চিন্তা কি? যুক্তি দিয়ে চিন্তা করা, যুক্তি এবং বিশ্লেষণের মাধ্যমে চিন্তা করা, এটি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। যুক্তি এবং বিশ্লেষণের মাধ্যমে চিন্তা করা হচ্ছে সমালোচনামূলক চিন্তা। এটি ভুল তথ্য থেকে সঠিক তথ্যকে আলাদা করতে সাহায্য করে। যেমন আজকের যুগে আমরা অনেক তথ্য পাই, বিভিন্ন উৎস থেকে আমরা বিভিন্ন তথ্য পাই। যেমন ইন্টারনেটের যুগে আমরা গুগল থেকে তথ্য পাই, কিন্তু সব তথ্য কি সঠিক? গুগল থেকে তথ্য পাই, ফেসবুক থেকে তথ্য পাই, হোয়াটসঅ্যাপ থেকে তথ্য পাই, কিন্তু সব তথ্য সঠিক নয়। তাই আমাদের জানতে হবে কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে প্রমাণ খুঁজতে হয়, কিভাবে সত্য মিথ্যাকে আলাদা করতে হয়। কেন দরকার? কারণ ফেক নিউজ, মিস ইনফরমেশন, ব্লাইন্ড বিলিফ ইত্যাদি রয়েছে। ফেক নিউজ মানে হচ্ছে যে ভুল খবর ছড়িয়ে দেওয়া। কেউ কোনো উদ্দেশ্যে ভুল খবর ছড়িয়ে দেয় এবং সেই খবরটি কিন্তু রাতারাতি ভাইরাল হতে চলে এবং বিভিন্ন মানুষের মধ্যে সেই ভাইরাল খবরগুলি এমনভাবে প্রচারিত হতে থাকে যেন মনে হয় যে সেগুলি সত্য, কিন্তু আদতে সেগুলো সত্য নয়। মিস ইনফরমেশন, আমাদের অনেক সময় ভুল ধারণা থাকে, ভুল ধারণাকে সঠিক ধারণায় পরিবর্তন করতে হবে। ব্লাইন্ড বিলিফ, অন্ধবিশ্বাস, আমাদের কিছু অন্ধবিশ্বাসও থাকে, যে অন্ধবিশ্বাসগুলো আমাদের সবসময় সঠিক নাও হতে পারে। তাই আমাদের জানতে হবে কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে প্রমাণ খুঁজতে হয়, কিভাবে সত্য মিথ্যাকে আলাদা করতে হয়। ধরা যাক আমি সোশ্যাল মিডিয়ায় একটি খবর দেখলাম, সেটি কি সত্য? না যাচাই করে বিশ্বাস করা ঠিক নয়। ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদের এই ভুল সিদ্ধান্ত গ্রহণ থেকে রক্ষা করে। মানে বিশ্বাস করতে আমরা চাই কি চাই না, বিশ্বাস করব কি করব না, এই ঘটনাটি বিশ্বাস করব কি করব না। তো প্রশ্ন হলো কিভাবে প্রশ্ন করব, এরপর তার বিশ্লেষণ আমাদের করতে হবে, তারপর তার প্রমাণ খুঁজতে হবে, ইভ্যালুয়েট করতে হবে যে সরাসরি সেই বিষয়টি সত্য কিংবা মিথ্যা। সত্য মিথ্যাকে আলাদা করে আমার কনক্লুশনে আসতে হবে যে সিদ্ধান্ত আমাদের কি হতে চলেছে, অর্থাৎ আমরা সেই তথ্যটিকে বিশ্বাস করব কিংবা করব না। আমরা যে গুগল থেকে অনেক তথ্য পাই, সেই তথ্যগুলো সবসময় যে সঠিক তা নয়। তো আমরা গুগল থেকে পাওয়া তথ্যটিকে অন্যান্য উৎস থেকে পাওয়া তথ্যের সঙ্গে যাচাই করে নিই।
সে কারণে এই যাচাইকরণের পর আমরা বলতে পারি যে গুগল থেকে পাওয়া তথ্যটি সঠিক অথবা সঠিক নয়। ধরা যাক আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি, আমি একটা বাক্য বলছি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শীতকালে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়। এই বাক্যটির তাৎপর্য এবং যৌক্তিকতা বিচার করো। তুমি কিভাবে বিচার করতে চাইবে? যে প্রথমে তোমাকে জানতে হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন সময়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়, কোন দিক থেকে কোন দিকে যায়, কি তার ফল হয়। তাহলে তুমি যে উৎস থেকে খুঁজবে সেটি প্রথমে তুমি, ইন্টারনেটের যুগ এখন, তুমি খুঁজবে গুগল থেকে, তারপর তুমি সেটিকে অন্যান্য উৎস থেকে যাচাই করতে চেষ্টা করবে। তারপর তুমি তথ্যগুলোকে যাচাই করার পর লক্ষ্য করবে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শীতকালে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয় না, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়। অতএব এই তথ্যটির ভুল ছিল। এবার আমরা পরবর্তী অংশে চলে আসছি যে সমালোচনামূলক চিন্তার গুরুত্বটা কি। সঠিক বিচার, সমস্যার সমাধান, জ্ঞান বৃদ্ধি। আজকের তথ্য প্রযুক্তির যুগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা, কারণ সমালোচনামূলক চিন্তা আমাদের ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে। এই চারটি দক্ষতা যে আলোচনা করলাম, আমরা প্রথমে আমরা যোগাযোগ সম্পর্কে আলোচনা করেছি, তারপর সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করেছি, তারপর সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে আলোচনা করেছি, তারপর সমালোচনামূলক চিন্তা সম্পর্কে আলোচনা করেছি। এই চারটি দক্ষতা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। লক্ষ্য করো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত কিভাবে রয়েছে। যোগাযোগ, কমিউনিকেশন ছাড়া প্রবলেম সলভিং বা সিদ্ধান্ত, এই সমস্যার সমাধান সম্ভব নয়। আবার ক্রিটিক্যাল থিঙ্কিং ছাড়া ডিসিশন মেকিং সঠিক হয় না। বা সমস্যার সমাধান করতে গেলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, আর সিদ্ধান্ত গ্রহণ করতে হলে আমাদের সমালোচনামূলক চিন্তার সাহায্য নিতে হয়। তাই এগুলো একসাথে কাজ করে। শিক্ষাক্ষেত্রে প্রয়োগ। শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন। শিক্ষকদের উচিত এই দক্ষতাগুলি শিক্ষণ পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা এবং শিক্ষার্থীদের মধ্যে এই যে বিভিন্ন ক্ষেত্রগুলি রয়েছে, এই ক্ষেত্রগুলি যথাযথভাবে তাদের মধ্যে তৈরি করে দেওয়ার ব্যবস্থা নেওয়া শিক্ষকদের উচিত হবে। বাস্তব জীবনে প্রয়োগ ব্যক্তিগত এবং পেশাগত সাফল্যের জন্য এবং এই দক্ষতাগুলি কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাসরুম বা শ্রেণীকক্ষে আমরা গ্রুপ ডিসকাশন, রোল প্লে, কেস স্টাডি ইত্যাদি পদ্ধতির মধ্যে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে আমরা সাহায্য করতে পারি। সবশেষে আমরা এটাই বলবো, মূল্যবোধ ও জীবন দক্ষতা উন্নয়নই উন্নত সমাজের ভিত্তি। শিক্ষার মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গঠন করতে পারি, কারণ মূল্যবোধ ছাড়া দক্ষতা বিপজ্জনক, আর দক্ষতা ছাড়া মূল্যবোধ অকার্যকর। তাই আমাদের প্রয়োজন ভ্যালু প্লাস লাইফ স্কিলস ইকুয়ালস টু সাকসেসফুল লাইফ। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত একজন ভালো মানুষ এবং দক্ষ মানুষ হওয়া। এই দুয়ের সমন্বয়ই আমাদের একজন সফল এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। এই দক্ষতাগুলি যদি আমরা শিক্ষা ব্যবস্থায় সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষও তৈরি করতে পারবো। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্নগুলি তোমরা ইউটিউবে যেখানে তোমরা দেখছো সেখানে মেসেজ বক্সে পাঠিয়ে দেবে। আমি যথাযথভাবে সেই প্রশ্নগুলো উত্তর দিতে চেষ্টা করব। ধন্যবাদ।